দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি দিন ধরে চলমান শাটডাউনের অবসান হতে যাচ্ছে। অবশেষে সেনেটে এটি পাশ হয়েছে 60 এবং 40 ভোটে। তবে এটি হাউসে পাঠানো হয়েছে বুধবার বিকেল 4টায়। হাউসে ভোটাভুটি হবে এবং ভোটাভুটি শেষে আশা করা যাচ্ছে এই দীর্ঘ দিন ধরে চলা শাটডাউন, যেটি আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে চলেছে, এটির অবসান হতে যাচ্ছে। নানা ধরনের দুশ্চিন্তা, উদ্বিগ্ন এবং নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, সেগুলোরও অবসান হবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার, ডেমোক্রেট লিডার, তিনি ডেমোক্রেটদের অনেকেরই তোপের মুখে পড়ছেন কেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সমঝোতা করলেন, কেন 8 জন সেনেটর, ডেমোক্রেট সেনেটর, তারা রিপাবলিকানদের সঙ্গে একমত হলো। এই বিষয়টি যেমন আলোচনায় থাকছে, তেমনি আলোচনায় থাকছে হাউসে এটি পাশ করে নেওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা। কারণ সেনেটে পাশের পর হাউসে পাশ করানোর একটি বিষয় রয়েছে, যদিও ধারণা করা হচ্ছে যে সেইখানে এটি পাশ হয়ে যাবে। অন্যদিকে বাংলাদেশে আগামী 13ই নভেম্বরকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী 13ই নভেম্বর কি হতে যাচ্ছে? আওয়ামী লীগ লকডাউনের ঘোষণা দিয়েছে এবং লকডাউনের ঘোষণা যারা দিয়েছেন তারা, সেই নেতারা সবাই দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু দেশের ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে থাকা নেতাকর্মীদের তারা নানা নির্দেশনা দিচ্ছেন। প্রতিনিয়ত একটার পর একটা ভিডিও বার্তা দেখা যাচ্ছে এবং অনেক সময় আমরা বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথা শুনেছি। বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, জ্বালাও পোড়াওয়ের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সরকার বলছে তারা প্রস্তুত, তবে সেই প্রস্তুতির যে ভাবে তারা প্রস্তুতি নিচ্ছে সেটি নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। কারণ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়েছে সন্দেহ হলেই তারা যে কাউকে আটক করবে। এবং একই সঙ্গে আমরা খুব অদ্ভুত একটি মন্তব্য দেখেছি, চট্টগ্রামের পুলিশ কমিশনার তিনি নির্দেশ দিয়েছেন দেখা মাত্রই ব্রাশ ফায়ার, একেবারে এই ব্রাশ ফায়ার করার জন্য তিনি পুলিশকে ভেতর বার্তায় নির্দেশনা দিয়েছেন। এইসব বিষয় নিয়ে আলোচনা থাকছে। একদিকে আওয়ামী লীগ নিয়ে যেমন উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে সরকারের, অন্যদিকে যারা সক্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তারাও গণভোট প্রশ্নে এতটাই স্পষ্ট দ্বিধা বিভক্ত যে তাদের মধ্যেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ জামাত সহ 8 দল স্পষ্ট করে বলেছে নির্বাচনের আগে, অর্থাৎ আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এটির ব্যর্থ হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন আগামী 4 দিনের মধ্যেই সরকার স্পষ্ট করবে গণভোটের বিষয়ে তাদের অবস্থানটা আসলে কি, অর্থাৎ একই দিনে কি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই কি গণভোটটি হতে যাচ্ছে নাকি এটি আগে হবে। এটি নিয়ে জামাত এবং বিএনপির সঙ্গে নেপথ্যে সরকারের নানা দর কষাকষি চলছে। আগামী 4 দিনের মধ্যে হয়তো দর কষাকষির অবসান ঘটবে এবং সেটি নিয়েও আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মুস্তাফা সরোয়ার এবং সোসিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরীকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার, শাটডাউন নিয়ে অনেক আলোচনা আমরা করেছি, যতদিন শাটডাউন চলেছে আলোচনা চলেছে, শাটডাউন শেষ হতে যাচ্ছে। এই শেষটা কি আসলে শেষ ভালো তার সব ভালো যার, সেই মন্তব্য থেকে কি আমরা বলতে পারি যে কোনো ভালো আসছে? এটা মানে একদম এভাবে বলা যাবে না যে কোনো কিছু ভালো আসেনি কিংবা সবই খারাপ কিংবা সবই ভালো, তা না। এটা ইটস এ মিক্সড ব্যাগ। যেমন ধরুন যে এটা করার জন্য, এটা আমার ধারণা যে হাউসে এটা পাশ হয়ে যাবে এবং পাশ হলে যে কতগুলো যে আমরা পাবো, যেমন কতগুলো ডেটা, ইকোনমিক ডেটা ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চলতে পারে না। তারপরে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, মানে অনেক ফেডারেল এমপ্লয়ি যারা বেতন পাচ্ছে না, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে মধ্যবিত্ত চেক টু চেক তারা তাদের জীবনযাত্রা পালন করে। কাজে চেকটা দেরি হয়ে আসলে, বেতনের চেক দেরি হয়ে আসলে তাদের খুব কষ্ট হয়। আবার ওদিকে স্ন্যাপের গোলমাল ছিল, ওটা মোটামুটি কেটে গেছে, যে দ্যাট উইল কন্টিনিউ, যেটা ফুড স্ট্যাম্পস। সব মিলে আমার যেন মনে হয় এছাড়া কোনো উপায় ছিল না। কারণ দু দলের যে অবস্থা, তাতে আমার মনে হয় এটাই একটা অপটিমাল সলিউশন হয়েছে। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, কারণ আমরা জানি যে ডিসেম্বরে তাদের আবার বসতে হবে। অনেকগুলো জিনিস আছে যা ডিসেম্বর পর্যন্ত চলবে, তারপরে আর চলবে না।
কাজে জানুয়ারিতে এদের যখন এটা নেক্সট মীমাংসা সম্পন্ন করতে হবে, তার আগে অনেক তাদের করতে হবে, লবিং করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, আলোচনা করতে হবে। সবচেয়ে স্টিকিং পয়েন্ট যেটা নিয়ে ডেমোক্র্যাটদের দাবি ছিল যে ওবামা কেয়ার, যেটাকে বলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এটাকে রাখতে হবে। এটাকে মানে এটাকে যদি শেলফ করা হয়, এটাকে যদি বাতিল করা হয়, তাহলে 24 মিলিয়ন যে পপুলেশনের 24 মিলিয়ন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা ডেমোক্র্যাটরা চায় না। আর এদিকে বর্তমানে যেটা কম্প্রোমাইজড হয়েছে সেটা কিন্তু ওই অ্যাফোর্ডেবল কেয়ারের সঙ্গে যে নামটা ওবামা, এটাই আমার মনে হয় রিপাবলিকান অনেকের গায়ে জ্বর আসে, কারণ তারা ওই নাম সহ্য করতে পারে না। এরা করেছে কি, এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে ইন্স্যুরার যে আছে তাদেরকে না দিয়ে বরং এটা সরাসরি যারা কাস্টমার্স মিন সিটিজেন্স, যারা এটা পায় সাবসিডি, তাদেরকে সরাসরি দেওয়া হবে। কিন্তু ওখানে একটা কিন্তু রয়েছে যে ওইটা নির্ভর করবে তার কত ইনকাম। কাজে এখানে একটা ভেগ পয়েন্ট রয়েছে, এটা কিন্তু নির্ধারিত হয়নি। কাজে আমার যেন মনে হয় যে যে সমস্যা আমরা ভাবছিলাম যে মোটামুটি সাময়িকভাবে সলভ হবে, সেটাও কিন্তু অপূর্ণ রয়ে গেল। কিছুটা হয়েছে, যেমন আমি একটা এক্সাম্পল দেব, আপনি লক্ষ্য করে দেখুন যে যে ট্রান্সপোর্টেশনের জন্য, যেটা পার্টিকুলারলি এয়ার ট্রান্সপোর্টেশনের জন্য যে সেফটির প্রয়োজন, যে কর্মচারীদের অতি মানে প্রয়োজনে, তারা কিন্তু অনেকেই চলে গেছে, অনেকে থেকে গেছে, কাজ করছে বিনা বেতনে। এবং যে জন্য আমরা দেখছি যে এয়ার ট্রাফিক এত ক্লগড হয়েছে যে কতগুলো শহরে এটা একদম অসম্ভব হয়ে গেছে। কারো কারো 7, 8, 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, আবার অনেক সময় হোটেলে চলে যেতে হয়। এই সমস্যাগুলো আমার মনে হয় দুই পক্ষরই নজরে আনা উচিত এবং এটা সলভ করা উচিত। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট এত দীর্ঘ সময় বন্ধ থাকলে এর যে মানে যে ক্ষতিগুলো হবে, সেগুলো কিন্তু এখনো আমরা কিন্তু সবগুলোর হিসাব করে উঠতে পারিনি। কাজে আমার যেন মনে হয় যে যেটা হয়েছে, আমি সেটাকে বলবো যে হ্যাঁ, ফর দ্য টাইম বিং ইটস ওকে, কিন্তু দে হ্যাভ টু সিট টুগেদার অ্যান্ড কাম ফর এ কম্প্রোমাইজ। এবং আরো একটা ব্যাপার, এই যে যেটাকে আমরা বলি কন্টিনিউইং রেজলিউশন, মানে স্বল্পকালীন সমাধান, এটা দেখে দূরে সরে আসতে হবে। যে অ্যানুয়াল বাজেট যেটা অন্যান্য উন্নত দেশ করছে, যেমন ধরেন জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, ওরা কিন্তু ওই যে বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের আগেই ওরা কিন্তু বাজেটটাকে পাস করে ফেলে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে এদের সবাই একত্রে বসে ওরকমই একটা কিছু করা উচিত। যদি না করে তাহলে এটা একদম মনে হচ্ছে পার্শিয়ালি ডিসফাংশনাল গভর্নমেন্ট সিস্টেম। এটা কারোর জন্যই মঙ্গল আনে না। অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদে টেকসই একটি সমাধান খোঁজার কথা বলছেন যে আমি এটি চাই যে ওই বাজেটটা 1 বছরে হবে, 1 বছরের জন্য, নট এ কন্টিনিউইং রেজলিউশন। হ্যাঁ, যেটা এখন বর্তমানে হচ্ছে স্বল্পকালীন, ডিসেম্বর পর্যন্ত আবার হবে। এটি সবসময় বিরোধীদের একটি মানে অস্ত্র হিসেবে কাজ করে, গভর্নমেন্টকে আটকে রাখা, সরকারকে নিয়ন্ত্রণ করা, নানা ধরনের এটির ব্যাখ্যা রয়েছে। আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছেও জানতে চাই বিষয়টি, সেটি হলো যে যেটি প্রফেসর ডক্টর মোস্তফা স্যার বলছিলেন টেকসই সমাধান হওয়া উচিত, স্বল্প মেয়াদী নয়। পাশাপাশি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা রেকর্ড তো হলো, তার আগের মেয়াদে সবচেয়ে লম্বা শাটডাউন ছিল, তিনি একটা রেকর্ড করেছেন, কিন্তু ডেমোক্রেটরা আটকে রেখেছিল। ডেমোক্রেটরা এখন যে রাজি হলো, কি পেল, কিসের বিনিময়ে তারা সম্মত হলো যে শাটডাউনটা তুলে দিতে, এবং টেকসই সমাধানের ক্ষেত্রে সেটি লম্বা মেয়াদে হওয়া উচিত কিনা? ধন্যবাদ সুহেল আপনাকে। আমি মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিলাম। টেকসই সমাধান আসলে বর্তমান বিশ্বে স্যার আমার চাইতেও ভালো জানবেন যে কোনো ব্যাপারেই আমাদের ওই টেকসই সোকল্ড যে আমাদের ফোবিয়া আছে বা যে আমাদের গুড অবজেক্টিভ আছে, এগুলো কাজ করে না। করে না এই কারণেই যে টেকসই এক একজনের কাছে এক এক রকম হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আপনি যদি লক্ষ্য করেন যে এই যে 40 বা 41 দিনের যে গভর্নমেন্ট শাটডাউন, এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিংবা ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি বা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাসোসিয়েটস কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড, তাদের কারো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে একেবারেই সিম্পল
অর্ডিনারি পিপলের, যাদের যেটা স্যারও বললেন, যাদের আয় দ্বারা, প্রতিদিনের আয় দ্বারা নিশ্চিত হয় তাদের খাবার টেবিলে আজকে কি ডানকিন ডোনাট আসবে, নাকি বাজারের পাউরুটি আসবে, নাকি কিছুই আসবে না, সিরিয়াল আসবে, এটা ডিপেন্ড করে তাদের আয়ের উপর, তারা কিভাবে পাচ্ছে। সেই একটা সাইলেন্ট মেজরিটি আয়কে, সেই সাইলেন্ট মেজরিটির ইকোনমিক লিবার্টিকে, আমি লিবার্টি বলবো না, রাইটকে গভর্নমেন্ট হোল্ড করে দিল। কেন দিল? এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসবে না। ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানে তার যে টেকসই প্ল্যান, সেটা হচ্ছে মি মি অ্যান্ড মি, নোবডি এলস। এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে টেকসই। এবং এই যে লড়াইটা হলো 41 দিনের, এতে সবচেয়ে লাভবান কিন্তু ডোনাল্ড ট্রাম্প টিল টুডে। কারণ সে জানতো যে ডেমোক্রেট দলরা একটু তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বেশি সেন্সিটিভ, অতএব এরা আমার পক্ষে আসবেই টুডে অর টুমরো। এবং আপনি হয়তো দেখেছেন যে এমন অবস্থা হয়েছে যে ধরেন দীর্ঘদিন ধরে চাকরি করেছে, সেও খাবার নিতে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, ফ্রি ফুড নেবার জন্য লাইনে দাঁড়াচ্ছে। কারণ কি একটাই, সেটা হচ্ছে তার গভর্নমেন্ট শাটডাউন, সে পেমেন্ট গুলো পাচ্ছে না। তার রেগুলার উইকলি যে পেমেন্ট এখানে হয় বা বাই উইকলি যে পেমেন্ট গুলো হয়, আমাদের দেশের মতো তো এখানে মান্থলি একটা পেমেন্ট চেক হয় না, কারো কাছে 4টা চেক হয়, কারো কাছে 2টো চেক হয়, ইট ডিপেন্ড। অতএব সেই একটা সাইলেন্ট মেজরিটির একটা চাপ, যারা ডেমোক্রেট পার্টির যে সমস্ত 8জন সদস্যরা, যে আপনার চক শুমারের নেতৃত্বে হোক বা তার সম্মতিতে হোক, যে আপনার ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করলো, তার কারণ হচ্ছে তারা দেখছে তাদের এই কনস্টিটিউশন গুলা, তাদের এই আপনার নির্বাচনের জায়গাগুলোর প্রতি জনগণ খেপে গেছে। এবং আপনি হয়তো দেখেছেন যে রিপাবলিকান পার্টির মার্গারেট, ওর নামটা যেন কি, পুরো নামটা, সে পর্যন্ত এই প্রথম আমি দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের আপনার গ্রিন, মার্গারেট গ্রিন, তার মার্জারি গ্রিন নাকি কার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মার্জারি গ্রিন, সে পর্যন্ত আপনার সিএনএন এ, MSNBC তে তার যে ইন্টারভিউ হয়েছে, সেখানে সে কিন্তু বলেছে যে শি ইজ নট ফিলিং কমফোর্টেবল ফর দিস রিজন, বিকজ সেও জানে আগামীতে ভোটে তো তাকে দাঁড়াতে হবে। ডোনাল্ড ট্রাম্পের তো 4 বছর আর কোনো চিন্তা নাই, ভোটে দাঁড়াবে। অতএব সে কিন্তু সেইগুলোকে বাইপাস করছে। এবং ডোনাল্ড ট্রাম্প যার উপর ডিপেন্ড করে, যেমন কংগ্রেস এবং সিনেট, এটা আগামী মিড টার্ম ইলেকশনে যদি এখনকার যে ছক আছে সেটা যদি বদলে যায় বা পাল্টে যায় বা খুব বেশি রকম ডিফারেন্স হয়ে যায়, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যে সে তখন ইচ্ছা করলেই সবকিছু পাস করাতে পারবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপাতত আমাদের দৃষ্টিতে এমন একজন ব্যক্তি যে সে শুধু মনে করে তার ল বা তার ওয়ার্ড ইজ ফাইনাল ওয়ার্ড। অতএব সে চাপ সৃষ্টি করতেই থাকবে, একটা না হয় আরেকটা কৌশল দিবে, আরেকটা না হয় আরেকটা কৌশল দিবে, সে দিতেই থাকবে। তার কথা সে পরাজিত হবে না, সে পরাজয় মানবে না, সে নতি স্বীকার করবে না। এই যে এই যে এই যে আপনার এক ধরনের একগুঁইমি, যেটা আমরা বাংলায় বলি, এই 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 ব্যাপারগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রে আমার ব্যক্তিগত জীবনের 35 বছর আমি দেখি না যে একজন প্রেসিডেন্ট তার সমস্ত পাওয়ারের লুপহোল গুলা সে জানে এবং সেগুলোকে একটার পর একটা সে ইউজ করে এগেইনস্ট দ্য পিপল, নট ফর দ্য। এর সাথে সহযোগিতা কে করছে? কংগ্রেস। কংগ্রেসের এখনকার যে স্পিকার মিস্টার জনসন, তারও আপনি দেখবেন যে সে যাদের ওই যে আপনাকে বলেন মিনিমি, ওই মিনিমি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যা বলে, ডোনাল্ড ট্রাম্পের চোখ দেখে সে হয়তো তার সিদ্ধান্ত নেয়। এই একটা অবস্থায় যেখানে আপনার এক ব্যক্তির শাসন অন্যভাবে গণতন্ত্রকে উপেক্ষা করছে, লাথি মারছে এবং অবমাননা করছে, সেই অর্থে এই সিস্টেমটাকে, এই ব্যক্তিকে যদি আমরা নাড়াতে না পারি বা তার ব্রেইনের ভিতর এই জিনিসটা যদি না যায় যে হে লিসেন, টুডে ইজ নট টুমরো, টুমরো ইজ এ টুমরো। সো এই জিনিসটা যদি তার মাথায় না আসে, তাহলে আমার মনে হয় সামনে এই সমঝোতা একটা, স্যার যেটা বললেন, একটা টেম্পোরারি একটা সলিউশন, এটা দরকার ছিল। আমি বলি না এটা দরকার ছিল না, কারণ অ্যাটলিস্ট যারা স্ট্যাম্প গুলো পান তাদের জন্য সুবিধা হয়েছে। যারা এয়ারপোর্টে এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশেষ করে ডোমেস্টিক এয়ারলাইন্স গুলো, সেখানে আপনার ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। একটা কিছুটা হয়েছে, অ্যাটলিস্ট ডিসেম্বর, সামনে তো আপনার হলিডে সিজন, তাই না? আপনার থ্যাঙ্কস গিভিং ডে আছে, তারপর ক্রিসমাস আছে। এইগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেমোক্রেট দল, আমি বলবো, তারা একটা উদারতা দেখিয়েছে। যদিও এতে তাদের কোনো লাভ হবে না, ডেমোক্রেট দলের কোনো লাভই হবে না ডিসেম্বর পর্যন্ত। আমি ডোনাল্ড ট্রাম্প এটাই চাচ্ছি,
ওনাকে আমি আরেকটা আলোচনায় বলেছিলাম শেষ আপনার টাইম বাই করে। হুম হুম ডোনাল্ড ট্রাম্পের টাইম বাই করার একটা আপনার দক্ষতা আছে, মোমেন্টাম বাই করে, টাইম বাই করে, অপরচুনিটি বাই করে, এবং সেটা করে সে ডিসেম্বর পর্যন্ত একটু ঘুমাবে, গলফ খেলতে যাবে, অলরেডি হয়তো গেছে, এবং তারপর সে চিন্তা করবে কি করা যায় এরপর। এবং তার এই যে আপনার শাটডাউনের যে মূল ক্রাইসিসটা, সাইকোলজিক্যাল ক্রাইসিসটা হচ্ছে এখান থেকে মেডিকেলে যে ওবামা কেয়ারটা পাচ্ছে কয়েক মিলিয়ন লোক, এই ওবামা কেয়ার স্যার বলেছেন যে রিপাবলিকানদের একটা আপনার কমপ্লেক্স আছে, ওবামা নামটা তারা শুনতে পারে না। আমার জানি কেন মনে হয় ওবামার নামটা শুনতে পারে না রিপাবলিকান চাইতেও বেশি, 50 গুণ বেশি হলো মিস্টার ডোনাল্ড। তার কথা হচ্ছে সে যে কোনো ভাবেই হোক এই ওবামা নামটাকে সে মুছে দিতে চায়, যদিও সে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। অতএব সে চাচ্ছে এখানে ওবামা কেয়ারের বদলে যদি ট্রাম্প কেয়ার একটা কিছু সে করতে পারে, এখন পর্যন্ত আনতে পারে নাই, এটা করে সে মিলিয়নদেরকে আরো মিলিয়নিয়ার বানাবে, এবং বিশেষ করে এই দেশের সাধারণ মানুষকে সে আরো বিপদের সম্মুখীন নিয়ে যাবে। কারণ আমেরিকার সোফার আপনার ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কার্যকলাপে মনে হয় উনি এই দেশে কোনো লোয়ার মিডল ক্লাস পিপল রাখতে চান না, আপার মিডল ক্লাস আর রিচ এই দুটোই থাকবে, আর সবগুলোকে সে এলিমিনেট করতে পারবে যত রকম ভাবে সে চেষ্টা করে। এবং তার পরিকল্পনা আছে কিনা আমার মনে হয় আছে, যে সেই 4 বছরই তার শেষ যাত্রা সে হবে না, সে হয়তো আরো দীর্ঘ সময় থাকার কোনো রকম পরিকল্পনা মাথায় আসছে। না হলে সে 1 বছর চলে গেছে, আর 3 বছরে সে যা করছে তার পরিণাম যে কতটা হবে, ইতিহাসে তার কোনো শুভ পরিণাম হবার মতো কোনো চান্স বা কোনো অপরচুনিটি অন্ততপক্ষে আমি দেখি না। আপনার কাছে যেটি প্রশ্ন, আপনার কাছে হতে পারে বিষয়টি, কিন্তু পলিটিকোর গত পরশু প্রকাশিত জরিপটি পড়ছিলাম, সেখানে ডেমোক্রেটরা তাদের নেতাই খুঁজে পাচ্ছে না। একেবারে 21% ডেমোক্রেটরা বলছে তারা জানে না কে তাদের নেতা, সর্বোচ্চ 21%। এর পরের পজিশনে দেখবেন, একই সময় দেখবেন আপনি কি আজ থেকে 6 মাস ইভেন 3 মাস আগে কি বলেছিলেন বা বুঝছিলেন যে নিউ ইয়র্কের মেয়র হবে মামদানি? হ্যাঁ, প্রাইমারিতে জয়ের পক্ষে সেটি ধারণা করা যাচ্ছে নো লিডার অ্যাপারেন্টলি, তাই না? কিন্তু লিডারটা অনেক সময় ক্রাইসিস তৈরি করে দেয়। এই ক্রাইসিস থেকে যদি কোনো লিডার বের হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্পের উপর 81% আস্থা রাখেন, একেবারে 81%, আকাশ পাতাল পার্থক্য। রিপাবলিকান আপনার আমেরিকানস, নট দ্য ওভারঅল তার জব রেটিং আপনি দেখেন, এই গতকালকে আজকে সকালে হতে দেখেছে 35 or 38%, কিন্তু রিপাবলিকান যদি আপনি বলেন ইয়েস 85 কে 90 হলে অবাক হওয়ার কিছু নাই। রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্প যেটা চায়, ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানেন যে রিপাবলিকানরা কি চায়, হোয়াইট সুপ্রিমেসি ইন ওয়ান ওয়ার্ড, ইন এনি কস্ট দে লুকিং ফর দ্য হোয়াইট সুপ্রিমেসি। এবং আপনি হয়তো কিছুদিন আগে, আই থিঙ্ক পরশুদিনই, একটা হোয়াইট হাউসের লনে আপনার একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছে, তুমি কিভাবে সহ্য করতে পারছো এই দেশের যারা হোয়াইট কালার না, এই আপনার ব্রাউন কালার বা আফ্রিকান আমেরিকান, তাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, তাদের প্রতি যে অন্যায্য কাজগুলো হচ্ছে, এটা তুমি কিভাবে টলারেট করো? সে উত্তর দিল, what kind of question is this? You must check it is happening more on the white people rather than the black people. জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে ডেমোক্রেটরা কি পেল, সেই প্রশ্নটি উঠেছে কারণ সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের উপরে বেশ ত্যক্ত বিরক্ত দেখলাম বেশ কয়েকজন সেনেটর, ডেমোক্রেটিক সেনেটর, গিবসন থেকে শুরু করে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন যে এই 8 জন সেনেটর চাক শুমারের অজান্তে তো ভোট দেননি কিংবা সমর্থন করেননি। নিঃসন্দেহে চাক শুমার জানতেন চাক শুমার কেন এটি করলেন, এবং অন্যান্য যে জনপ্রিয়তা জরিপগুলোতে বলা হচ্ছে চাক শুমারের গায়ে অনেক দোষী চাপছে। তিনি জোরান মামদানিকে সমর্থন করেননি, তিনি নিজের গা বাঁচিয়ে চলেন, তিনি সুবিধা বুঝে ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করছেন, এই ধরনের নানা বিষয়গুলো আসছে এবং তার জনপ্রিয়তা অনেক কমে আসছে। চাক শুমারের রাজনৈতিক ভবিষ্যৎটা আসলে আপনি কি দেখছেন, কত দূর যেতে পারবেন তিনি? আমার তো মনে হচ্ছে যে চাক শুমারের কোনো এর চেয়ে বড় অ্যাম্বিশন আছে বলে তো আমার জানা নেই, কারণ উনি বলেননি যে উনি প্রেসিডেন্সিয়াল, কারণ সেনেটের পরে তো আর একটাই মাত্র, যে সে হয়তো প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট হবেন, কিন্তু সেনেট মাইনরিটি লিডার আবার একসময় মেজরিটি লিডার ছিলেন, হুইচ ইজ মাচ মোর পাওয়ারফুল দেন দ্য গভর্নর। কাজেই ওনার ভবিষ্যতে যেটা, সেটা তো উনি কখনো বলেননি যে আমি একটা প্রেসিডেন্ট হতে চাই। কাজেই তার ভবিষ্যৎকে আমি যদি বলি,
তাহলে বলবো যে এগেইন যে একটা মানে দারুণ কমপ্লেক্স সিস্টেমে উনি যেভাবে ওনার দলকে লিড করেছেন তাতে ওনার কিছুটা সাফল্য রয়েছে, আবার কিছুটা ব্যর্থতাও রয়েছে। ওনাকে যখন ভবিষ্যতে বিচার করা হবে, ওনাকে যে ওনার কি কি অবদান, তখন এই দুটোকেই নজরে রাখতে হবে। কারণ অনেক সময় হয় কি, পলিটিক্স ইজ দি আর্ট অফ কম্প্রোমাইজ, কাজে কম্প্রোমাইজ করতে হয়। তা না হলে তো মানে 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 ডেমোক্রেটিক সিস্টেমে আপনি যদি কম্প্রোমাইজ না করেন তাহলে তো মারামারি করতে হয়, সিভিল ওয়ার করতে হয়। আমাদের অন্যান্য যে নিম্নবিত্ত দেশগুলোতে যে আমরা ঝগড়া করি যার কোনো রেশনাল নেই, একজন আরেকজনকে খুন করার চেষ্টা করি, সেটা তো এখানে নেই। কাজে এগুলোকে বিচার করলে আমি মনে করি যে চাক সুমারের ব্যর্থতাও রয়েছে, তার সাফল্য রয়েছে। আমরা তাকে সেভাবেই বিচার করব এবং ভবিষ্যৎ ইতিহাসবিদরা ওভাবেই ওনাকে দেখবে। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই এই বিষয়ে কি আপনি একমত হবেন? কারণ চাক সুমার তো আসলে শুধুমাত্র তিনি নিউ ইয়র্কের একজন সেনেটর সেই হিসেবে তিনি ভূমিকা রাখছেন না, তিনি সেনেটে মাইনরিটি লিডার এবং ডেমোক্রেটদের লিডার। এই মুহূর্তে যদি পদ নিয়ে থাকেন কেউ শীর্ষ লিডার, তিনি আছেন। কিন্তু বলা হচ্ছে যে তিনি ডেমোক্রেটদের জন্য তো কিছুই করতে পারছেন না, কোনো ভিশন দেখাতে পারছেন না, বর্তমান রিপাবলিকানদের কিংবা প্রেসিডেন্টের যে ব্যর্থতাগুলো সেগুলো তুলে ধরতে পারছেন না, তিনি জনমত তৈরি করতে পারছেন না, অনেকগুলো বিষয় তো আছে। সেই ক্ষেত্রে তাকে যদি সেনেট মাইনরিটি লিডার হিসেবে দেখা যায়, অনেকেই তো তাকে সরে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আমি স্যারের সাথে একটু সুর মিলিয়ে একটু ভিন্ন সুরে সঙ্গীতটা গাই। সেটা হচ্ছে যে পুরোপুরি ভিন্ন সুর হতে পারে যদি আপনি মনে করেন। হ্যাঁ না, স্যার যেহেতু নিউ ইয়র্কের বাইরে থাকেন, তাই স্যার যতটা চাক সুমারকে ক্লোজলি অবজার্ভ করার সুযোগ পান বা পেয়েছেন, তার চাইতে দুই এক লাইন বেশি হতো আমরা পেয়েছি, আমরা যারা নিউ ইয়র্কের অধিবাসী। এটাই স্বাভাবিক, আমাদের প্রতিবেশী সে, আর স্যারের একটু দূর প্রতিবেশী। তো সেই অর্থে চাক সুমারকে আমার কখনো ডাইনামিক লিডার বলে মনে হয়। হি ইজ অলওয়েজ এ কাইন্ড অফ অপরচুনিস্ট লিডার and very tactful player, and he played the same tactics in the Senate, and he is playing the same role in the whole democratic politics. ওনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোককে কাউন্টার করতে গিয়ে সিনেটের চিফ হিসাবে বা ডেপুটি চিফ হিসাবে যে পার্সোনালিটি দরকার, যে ক্যারিজমা দরকার, যে লজিক্যাল ভিউ পয়েন্ট গুলা দরকার এবং যে ব্যাকবোন দরকার, সেটা কিন্তু তার নাই। যেটুকু আমরা দেখেছি সরাসরি আপনার মামদানির ভিতরে ইলেকশন হওয়ার পর তার যে ইলেকশন নাইট বিজয়ের যে লেকচারটা দিয়েছে, সে কিন্তু ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ডাইরেক্টলি অ্যাড্রেস করে কথা বলছে না। এই একই সুরে তো চাক সুমার বলতে পারবেন না, মানে চাক সুমার এবং মামদানির মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করি যে কোনো ব্যক্তি এখানে সিনেট বা কংগ্রেসে কিন্তু ইচ্ছা করলে বলতে পারে। আপনার যদি সেই বলার ভিতরে যুক্তি থাকে, সততা থাকে এবং আপনার ট্র্যাক রেকর্ড যদি বলে ইউ আর ফর দ্য পিপল, ইউ আর ফর দ্য পার্টি, বাট ইউ আর নট ফর দ্য চেয়ার। এখানে দুটো ব্যাপার আছে, আইদার আই এম ফর দ্য পার্টি অর আই এম ফর দ্য চেয়ার। ইফ আই এম ফর দ্য চেয়ার, আই উইল অলওয়েজ ট্রাই টু কম্প্রোমাইজ উইথ দ্য নেগেটিভ। কিন্তু আমি যদি অলওয়েজ মনে করি যে আই এম নট ফর দ্য চেয়ার, আই এম ফর দ্য পিপল, তাহলে আমি নেগেটিভিটি গুলোকে আরো স্ট্রংলি হ্যান্ডেল করতে পারি এবং এটাই লিডারের উচিত। অতএব চাক সুমার পারেন না আমি মানে সমত প্রকাশ পোষণ করি না। আমি মনে করি আমি বলছি চাক সুমারের ক্ষমতা কিংবা এখতিয়ারের চেয়ে বেশি আছে মামদানির চেয়ে। কিন্তু মামদানি একজন মেয়র হয়ে প্রেসিডেন্টকে যেভাবে চ্যালেঞ্জ করছেন কিংবা বলছেন, এটি তো আসলে দুজনের ক্ষমতার ভারসাম্যের জায়গাটা এক নয়। মামদানি বিজয়ী বক্তৃতায় অনেক কিছু বলতে হবে বলেছেন, পরবর্তীতে হয়তো কাজ করতে গেলে সেই জায়গা থেকে দুজনই সরে আসবেন। কিন্তু চাক সুমার যখন বলবেন, তিনি তো আসলে মিন করে বলতে হবে। তিনি যেটি বলছেন সেটি প্রয়োগ করার মতো, ধারণ করার মতো। শুধুমাত্র বলার জন্য বললে তো সেটি আসলে এক ধরনের রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে। রাজনীতি তো করছেন চাক সুমার, কি রাজনীতির বাইরে? তার বক্তব্য রাজনৈতিক হবে। প্রশ্নটা হচ্ছে, আমি যেটা বলি অন্যভাবে, যে এই যে কম্প্রোমাইজটা হলো, সেটা কিন্তু চাক সুমার ইচ্ছা করলে না করলেও পারত। ইয়েস, আমেরিকান পিপলদের একটা বিরাট ক্ষতি হতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা জায়গায় যখন দেখতো সমস্ত লোকরা রাস্তায় নেমে গেছে এবং আপনি সমস্ত ফুড স্ট্যাম্প বন্ধ করে দিয়েছেন, মেডিকেল হেল্প বন্ধ করে দিয়েছেন, বেতন বন্ধ করে দিয়েছেন, তখন একটা আলাদা রিপার্কেশন হতো। দ্যাট শুড বি দ্য স্ট্যান্ড ফর দ্য পার্টি, দ্যাট শুড বি স্ট্যান্ড ফর দ্য পিপল, দ্যাট শুড বি স্ট্যান্ড ফর দ্য মোরালিটি, দ্যাট শুড বি স্ট্যান্ড ফর দ্য রাইট স্টেপ। কিন্তু সেটা নেবার মতো
আপনার চকসুমার কতটা স্ট্রংলি বিলিভ করেন যে উনি যে পলিটিক্সটা করে, এটা সবাই পলিটিক্স করছে, এটা যে উনি যে পলিটিক্সটা করতেছেন সেটা যদি ওনার পাওয়ার পলিটিক্স হয়, চেয়ার পলিটিক্স হয়, সিনেট পলিটিক্স হয় এবং আপনার কম্প্রোমাইজিং পলিটিক্স হয়, তাহলে উনি একবার ওই হাওয়া যখন একবার এদিকে দিলে একবার ওদিকে দিলে, অর্থাৎ পেন্ডুলামের মতোই বলা যায়, সবসময় তাই করবেন, একবার এদিকে যাবেন একবার ওদিকে যাবেন। কিন্তু তার যে ভয়েস রেজ করা উচিত, সেই ভয়েস রেজ করতে আমার ব্যক্তিগতভাবে ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে সে এনাফ কারেজ এবং এনাফ অনেস্টি সে দেখাতে পারে নাই আমেরিকান পিপল। সরে যাওয়া উচিত কি? সরে যাওয়া উচিত কি, এটা আসলে আমার মুখে খুব বড় কথা মনে হয়। আসলে ইট ডিসাইডেড বাই দ্য পিপল এন্ড বাই দ্য সিনেট। এখন যদি ধরেন একটা যদি জনমত গ্রো করে, আপনাকে জনমত গ্রো করতে হবে তো, এবং আপনি ইচ্ছা করলেই সিনেটের ওনাকে সরাই দিতে পারবেন না, ওনাকে নেক্সট ভোটের মাধ্যমে সরাতে হবে। সেই জনমত যদি ক্রিয়েট হয়, দেন ইট উইল বি ডিসাইডেড যে উনি সরে যাবেন। এখন কোনো ব্যক্তির বা কোনো ক্ষুদ্র গোষ্ঠীর বা কোনো না, ডেমোক্রেট সেনেটররাই বলছেন, প্রশ্নটি আসলে আমাদের নয়, ডেমোক্রেট সেনেটররাই বলছেন যে আপনার সরে যাওয়া উচিত। হ্যাঁ, সরে যাওয়া উচিত। তারা সেটা প্রমাণ করুক, তারা সেখানে অনাস্থা ভোট দেখ যে আমরা আমাদের এই লিডারকে মানি না। দ্যার ইজ এ ওয়ে, তাই না? আপনি সিনেটের ভিতরে যদি আজকে যতজন আপনার ডেমোক্রেট দলে যে যতজন সদস্য আছে 48 বা 49, তাদের মেজরিটি বলুক, অনাস্থা প্রস্তাব আনুক যে আমরা এই লিডারকে মানি না, উই ওয়ান্ট অল্টারনেটিভ লিডারশিপ, দেন উনি সরে যাবেন। আরেকটা সরে যাওয়ার হয়তো ভোটের মাধ্যমে। তবে আমার কেন জানি মনে হয় না জুয়েল যে আগামী ইলেকশনে there is any fair chance for Chuck Schumer to become another term Senate. কেন জানি মনে হয়, I may be wrong, মনে হয়। ওকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনি কি কিছু যোগ করতে চান? মানে চাক সুমার ইস্যুতে, না হয় আমরা প্রসঙ্গ পাল্টাবো? আপনি প্রসঙ্গ পাল্টান। ওকে, আমরা বাংলাদেশ প্রসঙ্গে যাই। আগামী 13 তারিখ আমি মানে তার যে আর্গুমেন্ট গুলো শুনছিলাম, দারুণ আর্টিকুলেট এবং ভেরি প্যাশনেট, আমি খুব এনজয় করছিলাম। ওকে, আমরা বাংলাদেশ প্রসঙ্গে যাই আপনার কাছে। সেটা হলো আগামী 13 নভেম্বর লকডাউন ডাকার ঘোষণা দেওয়া হয়েছে। উপলক্ষ আমরা সবাই জানি, কিংবা কারণটা আমরা সবাই জানি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিনটা ঘোষণা করা হবে, কবে রায়টা দেয়া হবে সেটি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ বেশ তোড়ঘোড় কিংবা তোড়ঝোড় পাকিয়ে কোমরে কাপড় বেঁধে রশি বেঁধে নেমেছে। তারা লকডাউন করতে চায়, বিভিন্ন আহ্বান জানিয়েছে জনগণকে, শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে না যেতে, অফিস আদালতে না যেতে, নানা ধরনের কর্মসূচির মধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখছি। কি হতে যাচ্ছে আপনার কাছে? কি মনে হয় যে আওয়ামী লীগ যেভাবে চাইছে কি একটা কর্মসূচি সফল করতে, তারা শেষ পর্যন্ত সেটি সফল করতে পারবে? জনগণ কিংবা আওয়ামী লীগের সমর্থকরা সেখানে সাড়া দেবেন, কিংবা এটি একটা অরাজকতা তৈরির অজুহাত কিংবা সুযোগ তৈরি করে দেবে কিনা? আমি আপনার এই অনুষ্ঠানে আমি বিভিন্ন ইস্যুতে, মানে শুধু বাংলাদেশ না, অন্যান্য যে কোনো ইস্যুতে আমি কিন্তু সবসময় একটা কথা বলি, যে আমি যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশনের যেটা 1 নম্বর যেটা অ্যামেন্ডমেন্ট, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশনস, ফ্রিডম অফ প্রেস, তারপরে ফ্রিডম অফ রাইট টু অর্গানাইজ, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার। এবং এটা কিন্তু ইউনাইটেড নেশনসেও কিন্তু এটা চার্টারের ভেতরে রয়েছে। এবং এটা শুধু তাই নয়, এটা ফরাসি বিপ্লবের সময়ও কিন্তু এই জিনিসগুলো আসছে। কাজে এটাকে সামনে রেখে আমি বলবো যে হাসিনার ব্যাপারে বিচার হচ্ছে প্রাক্তন প্রাইম মিনিস্টারের এগেনস্টে, দ্যাটস ওকে। সত্যি যদি বিচার হয়, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু আমি ধরে নিলাম যে এটা একটা সুষ্ঠু বিচার হতেও পারে। যদি হয় কোনো অসুবিধা নেই, উনি যদি কোনো অন্যায় করেন সেই জন্য উনি শাস্তি পাবেন। কিন্তু যদি বিচার ব্যবস্থা এক্সিকিউটিভ ব্রাঞ্চের অঙ্গুলি হেলনে জুডিশিয়ারি করে, তাহলে সেটা অন্যায় হবে। কিন্তু এটার জন্য যে প্রতিবাদ করার, মানে বাংলাদেশের এক জনসংখ্যার একটা বিরাট অংশ কিন্তু আওয়ামী লীগ করে, এবং আওয়ামী লীগ তো বাংলাদেশের, মানে আমার বিস্ময় লাগে, আমার হাসি পায় মাঝে মাঝে, যে দেখুন এই কয়দিন ধরে কি ঘটছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ করলো, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এলো, নেতৃত্ব দিল, সেই দলের লোকরা মিটিং করতে গেলে তাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে চট্টগ্রামের এক আহম্মক বাজে নিম্ন শ্রেণীর এক পুলিশ অফিসার, এটা বলে ফেলল।
সে ব্রাশ ফায়ার করো। হ্যাঁ, এটা দিয়েই তো ইউনাইটেড নেশনস এটার বিরুদ্ধেই করা যায়। হ্যাঁ, হিউম্যান রাইটস ভায়োলেশন। আচ্ছা, এটা কি কারো কোনো অধিকার আছে কোনো পুলিশের ব্রাশ ফায়ার এলএমজি এসএমজি ব্যবহার করে, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়? এবং শটগান নয়, চাইনিজ রাইফেল নয়, তিনি নির্দেশ দিচ্ছেন একেবারে। আচ্ছা না, আমি কেন বলছি শোনো, আবার অন দ্য আদার হ্যান্ড, যেমন ধরুন যে একই সময় আমরা দেখলাম যে বিশাল ডেমনস্ট্রেশন করতে যাচ্ছে স্বাধীনতা বিরোধীরা। হ্যাঁ, কাজে এটাও তো আমরা বাংলাদেশে দেখলাম। আমি অবশ্য আওয়ামী লীগের কোন সদস্য নই, আমি আওয়ামী লীগের দলকে সমর্থন করি না, আমি রাজনৈতিকভাবে অ্যাবসলিউটলি নিরপেক্ষ। কিন্তু আমি বলছি যে আপনি যদি একটা মানে পেন্টা যে মানে আছে মানুষের মনে যে একটা ক্ষোভ আছে, এটাকে আপনি যদি বাধা দেওয়ার চেষ্টা করেন কিংবা এটার যদি মানে মুক্ত হয় এর প্রকাশকে বাধা দেন, তাহলে তো এই যে যেটা ডিসকন্টেন্ট, এটা কিন্তু আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না। এক সময় এটা কিন্তু অগ্নিস্ফুলঙ্গ হওয়ার চান্স থাকে। এই জন্য আমি বলি যে অযথা ঝগড়া না করে, মারামারি না করে, সবাই বসে ওই সাউথ আফ্রিকার এক্সাম্পলকে ফলো করে, যে যা অন্যায় করেছে, অনেকেই সব দলের ভিতরেই কিছু না কিছু ন্যায় অন্যায় রয়েছে, সেগুলোকে স্বীকার করে সবাই একত্রে বসে বাংলাদেশের যাতে মঙ্গল হয়, নট আজকে আমি ক্ষমতায় যাব ওকে বাদ দিয়ে দেব, ওকে নিশ্চিহ্ন করে দেব। এটা আমরা দেখছি যে আওয়ামী আমলে এরা ভেবেছিল যে বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দেবে, আবার একসময় ভেবেছিল জামাতকে নিশ্চিহ্ন করে দেবে। এটা কি হয়েছে? তেমনি বর্তমানে আবার ভাবছে যে আওয়ামী লীগকে হয়তো আমরা নিশ্চিহ্ন করে দেব। এটা কি সম্ভব? এটা এই জোর করে কোনো একটা পলিটিক্যাল আইডিওলজিকে কিংবা কোনো চিন্তাধারাকে কিংবা কোনো একটা রাজনৈতিক মতবাদকে কিংবা একটা রাজনৈতিক জনগোষ্ঠীর একটা গ্রুপকে এলিমিনেট করা যায় না। এই বটম লাইন আমাদের শেখা উচিত। এবং আমার মনে হয় যে আমার ধারণা যে খুব একটা বেশি কিছু হবে না, মানে এই সামনের যে কয়টা দিনে যে মানে আলোচনা হচ্ছে, তার কারণ আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ সদস্য ছিল তারা তো সব পালিয়ে গেছে, দে আর নট ইন দি কান্ট্রি। তার মধ্যেও যতটা হচ্ছে তাতে আমি কিন্তু অনেকটা বিস্মিত হয়েছি। যেটা হচ্ছে যে নাম্বারটা আমরা যে দেখছি, যে ধরো একটা প্রসেশন আমি একটা লক্ষ্য করছিলাম about 50-60, হঠাৎ করে এটা সোয়েল করে গেল 300, 350, 400 আমার অ্যাপ্রক্সিমেট হিসাব। সেটা কিন্তু একটা মানে পাশের লোকটা ঢুকে পড়লো আমি দেখলাম একটা ডেমনস্ট্রেশনে। দ্যাট টেলস এ লট। কাজে আমার যেন মনে হয় যে অযথা নিজেরা ঝগড়া মারামারি না করে দেশের মঙ্গলের জন্য সবার চিন্তা করা উচিত। নট যে আমি কয়টা সিট পাবো, আমি কোথায় জিতবো, আমি কিভাবে ক্ষমতায় যাব, এইসব থাকবে। ক্ষমতা দরকার, রাজনীতি করলে তারা ক্ষমতা তো চাইবেই, কিন্তু আমার যেন মনে হয় দেশ নাম্বার 1, তারপরে ক্ষমতা নাম্বার 2। এটা যদি এদের সবার মনে শুভবুদ্ধির উদয় হয় তাহলে বাংলাদেশের মঙ্গল হবে। তা না হলে ইউনূস গভর্নমেন্টের সময়, আমি কিন্তু ইউনূসকে অনেক সময় প্রশংসা করি, অনেক সময় তাকে সমালোচনা করি, ওনার সময় সবচেয়ে খারাপ যে জিনিসটা যে মবক্রেসিটাকে একটা ইনস্টিটিউশনালাইজেশন করা হলো, এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ হয়ে গেল। এই যে মবক্রেসিটা এখনো কিন্তু এটা বন্ধ করা যায়নি, এখনো মবক্রেসি চলছে এবং এটা কিন্তু দেশের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য এটার ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। মাহমুদ রেজা, যদিও আপনার কাছে একটু জানি, সেটি হলো যে আওয়ামী লীগের কর্মসূচি এবং পুলিশি পাল্টা অ্যাকশন নেয়ার যে পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে, দুটো বিষয় যদি একটু আপনি বলেন। প্রথমত কথা, আমি স্যারের কথার একটু রেশ ধরে একটা কথা বলতে চাই। স্যার বলেছেন, বিনীত শ্রদ্ধায় বলি, বিগত প্রাইম মিনিস্টার যদি কোনো অপরাধ করে থাকে, আমার মনে হয় স্যার যে তার বেলায় আর যদি প্রশ্নটা মনে হয় থাকে না। কারণ হোয়াট এভার উই হ্যাভ সিন লাস্ট 15 years স্পেশালি এবং লাস্ট 1 year, ওখানে উনি যদি ওনার ব্যাপারে ডাউট অপরাধ করেছেন কিনা এটা মনে হয় আমাকে জাস্ট মানে 30 সেকেন্ড দেন। এটা সাবজুডিস, মানে আপনি মানে আমি তো যুক্তরাষ্ট্রে মানে অনেক দীর্ঘকাল ধরে যেটা বিচারাধীন যেটা ব্যাপার, সেখানে আমি আমার মতামত দেব না। হ্যাঁ, আমি ওটাকে বলবো যদি, ওটা জুডিশিয়ারি ডিসাইড করবে যেটা হয় কিনা। হ্যাঁ, আপনি যদি প্রাইভেটলি আমাকে চায়ের পার্টিতে বলেন যে হোয়াট ডু আই থিঙ্ক অ্যাবাউট ইট,
তাহলে আমি কিন্তু অন্য ধরনের প্রতি উত্তর দিতে পারি। কিন্তু যেহেতু আমি একটা পাবলিক ফোরামে কথা বলছি, হ্যাঁ, অ্যাজ এ পাবলিক ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, সেই কারণে আমি বলছি যে আমি সাবজুডিট যেটা, সেটা আমি মেনে চলবো। আমি এই জন্য বলবো না যে উনি মানে উনি একদম নিশ্চিত অপরাধী। আমি ওই যে যেটা জুরিসপ্রুডেন্সের যে সবচেয়ে বড় প্রিন্সিপাল, মানে ব্রিটিশ জুরিসপ্রুডেন্সকে আমরা যেটা ফলো করি, হ্যাঁ, সেটা সবাই ফলো করে, এমনকি যুক্তরাষ্ট্র, মানে আনটিল প্রুভেন গিল্টি, মানে মানে যে পর্যন্ত অপরাধটাকে প্রমাণ হয়ে জুডিশিয়ারিতে না যাবে সে পর্যন্ত কিন্তু আমি বলতে পারবো না। এবং আরো বিশেষ করে এটা বিচারাধীন, এটা একটা সাবজুডিস ক্লজে পড়ে যায়, এবং আমি পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে ওইটা বলবো না। এইটা হলো মেইন। ধন্যবাদ স্যার, এটা আপনার ব্যাখ্যা। হ্যাঁ, ব্যাখ্যা। এবং আমি আমি আপনার ব্যাখ্যার সাথে কোনো দ্বিমত করি না, আমি ভিন্ন মতে বলি। আপনি যেমন বললেন আপনি পাবলিক ইন্টেলেকচুয়াল, অতএব আপনি অনেক কথা অন ক্যামেরা বলবেন না। আমি ওটার দুইটার মধ্যে একটাও করি না। আমি না আপনার মতো প্রফেসর বা না আমি পাবলিক ইন্টেলেকচুয়াল। আমি একজন খুব সাধারণ লোক। আমার কাছে প্রশ্ন আসে, আমি যদি বিডিআর ঘটনাকে যদি আমি বলি যদি প্রুভেন দরকার, তাহলে আমার মনে হয় আমার আবেগটাকে পাশ কাটিয়ে আমি শুধু যুক্তির উপর নির্ভর করলাম বা কোর্টের বারান্দার উপর নির্ভর করলাম, কোর্ট কি বলে। সেটা আমার ব্যক্তিগত স্যার, আমি ভুল হতেই পারি, আমি 100 বার স্বীকার করি আমি ভুল। কিন্তু আমি মনে করি যে সেই অর্থে বিগত সরকার, শুধু শেখ হাসিনা না, বিগত আমাদের 53 বছরের ইতিহাসে স্যার আপনি আমার চেয়ে বেশি দেখেছেন, আমি কাউকে দেখি নাই যাকে আমি বলতে পারি ইজ আওয়ার লিডার, নট ইভেন শেখ মুজিবুর রহমান। আই এম সরি টু সে, আমি বলতে পারি না, কারণ আমি লিডার বলতে আমি বুঝি যে আমাদের লিডার মানে আমাকে যে ভোট দেয় না সেও আমার মানুষ, যে আমাকে ভোট দিয়েছে সেও আমার মানুষ, যে আমাকে ভোট দেয় না সে আমার বেশি প্রিয়, কারণ তাকে আমাকে ভোট দেওয়াতে হবে। দ্যাটস ফিলসফি আই ক্যারি ইন পলিটিক্স। তো এই অর্থে আমি মনে করি যে শেখ হাসিনা ডেফিনেটলি, তার যদি বিচার হয়, যদি বিচার, এইখানে আমি যদি, কারণ তার বিচার হবে কিনা এই ব্যাপারে আই হ্যাভ সাম ডাউট বা কনফিউশন। যদি তার বিচার হয় তাহলে বিচারে একটা সঠিক ব্যাপার তার পক্ষে বা বিপক্ষে আনতে খুব সহজ ব্যাপার হবে না। এতে এই জায়গাটায় তার অন্যায়ের বিচার হচ্ছে। আরেকটা প্রশ্ন করেছে যে প্রতিবাদ করার বিষয়টা কতটা আওয়ামী লীগের জন্য ঠিক আছে, এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে হবে। তবে একটা কথা আছে স্যার, আপনিও জানেন, কন্ট্রোল ডেমোক্রেসি। আমাদের ইতিহাস বলে না আমরা সত্যিকার ডেমোক্রেসিকে হোল্ড করার মতো আমাদের মেধা, আমাদের চিন্তা, আমাদের প্র্যাকটিস, আমাদের কালচার, আমাদের খেলা। আমরা ডেমোক্রেসি হতে হলে আপনি জানেন আপনাকে কিন্তু মাথায় কিছু থাকা দরকার, আপনার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু সচেতন থাকা উচিত। আমরা যদি ওপেন ডেমোক্রেসি করে দেয়, সেটা কিন্তু কেউ করে নাই, শেখ মুজিবুর রহমান সাহেবও করে নাই, যার নির্দেশে বা যার কণ্ঠস্বরে স্বাধীনতা অর্জন করেছিল তিনি কিন্তু ফুল ডেমোক্রেসি দেন নাই, কন্ট্রোল ডেমোক্রেসি দিয়েছেন। আপনি সিঙ্গাপুরের লিগ ওয়ানের ডেমোক্রেসি ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে তো এমনটা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র একরক্ষী বাহিনী ছাড়া। যেমন ধরেন আপনার কিন্তু রাজপথ অবরোধ করার কোনো নাগরিক অধিকার নাই, জ্বালাও পোড়া করার সুযোগ কতটুকু আছে? হ্যাঁ, কারণ আপনি তো আমার অধিকারকে বঞ্চিত করে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারেন না, তাই না? তো এখানে আপনি কি করছেন, আপনি রাস্তা অবরোধ করে, বোম মেরে, ওটা করে, আগুন জ্বালিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে আপনি আমার অধিকারকে, আমি একজন নিরীহ পাবলিক হিসাবে, এবং আমি কখনো বলি আমি নিরপেক্ষ, আমি আমার পক্ষ, আমার বিবেকের পক্ষ, আমার যুক্তির পক্ষ, আমি নিরপেক্ষ না, আমি নিরপেক্ষ হতে পারবো না। তো অতএব আমি মনে করি আমার মধ্যে আবেগ আছে, সেই আবেগকে আমি যদি কন্ট্রোল করে রাখতে চাই তাহলে কিন্তু আমি কিন্তু ফ্রিলি কথা বলতে পারি। তাহলে আমাকে কথা হলে আমাকে সেই আবেগটাকে যাতে করে এগেইনস্ট দ্য পিপল না যায়, দ্যাট আই হ্যাভ টু বি কেয়ারফুল, যে আমার আবেগটা কি এগেইনস্ট দ্য পিপল যাচ্ছে নাকি ফর দ্য পিপল যাচ্ছে। ফর দ্য পিপল বাংলাদেশে হচ্ছে যে আনফরচুনেটলি স্যার, আমরা উই হ্যাভ নট সিন এ গুড লিডার, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক গান্ধী, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক নেলসন ম্যান্ডেলা, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক সিঙ্গাপুরের হ্যাঁ, তার মতো আমরা কিন্তু দেখি না। ইভেন উই হ্যাভ নট সিন এ লিডার লাইক ফিডেল ক্যাস্ট্রো, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক এ মাও সেতুং, উই হ্যাভ নট সিন এ লিডার লাইক এ মালয়েশিয়ার আপনার মাহাতির, আমরা দেখি নাই। উই হ্যাভ নট সিন ইভেন লিডার লাইক এ নেহেরু। সো আপনি যদি স্যার পুরো জিনিসটা দেখেন যে তাদেরও তো দেশপ্রেমের একটা ন্যারেশন আছে, টু হুম, যেমন আমি একটা কথা বলে শেষ করে দিই। নেহেরু একবার তার বক্তৃতায়
ডিসকভারি অফ ইন্ডিয়াতে আছে এটা। তার বক্তৃতায় সে যখন বক্তৃতা দেয় তখন সবাই চিৎকার করছে জয় মা ভারত। উনি প্রশ্ন করছেন জয় মা ভারতের অর্থ কি? তখন এক একজন এক এক রকম উত্তর করেছে। তখন নেহেরু বলছে একটা উত্তর ঠিক, সঠিক উত্তর হচ্ছে জয় মা ভারত বলতে এই ভারতের জনগোষ্ঠীর যে যেখানে আছে, কৃষক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পদের ব্যক্তি পর্যন্ত সবাই সবার নিজের দায়িত্ব কর্তব্য দেশকে সামনে রেখে করবে, যেটা স্যার আপনিও বলেছেন দেশ রাখে করবে, তাহলেই আমি জয় মা তারা বলতে পারি। আমি যখন জয় বাংলা বলি বা বাংলাদেশ জিন্দাবাদ বলি তখন আমি বেসিক্যালি ওই বাংলার জিনিসটাকে বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার দল, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার নেত্রী, আমি যেটা বুঝি সেটা আমার দলীয় নেতা, আমি যেটা বুঝি হুমকি। আপনি হয়তো স্যার দেখেছেন যে নানক কি ভাষায়, কি বডি ল্যাঙ্গুয়েজ তার, যে বক্তৃতা দিয়েছে এই ধরেন মানে 13ই নভেম্বরকে উনি দেশকে অচল করে দিবেন। দেশকে অচল করার দেওয়ার কথা কেউ বলতে পারে। এবং আপনি একটা কথা বলেছেন যে কারো উপর যে একজন পুলিশ বলেছে দেখা মতো গুলি করো, সেটা যেমন অন্যায়, ঠিক একইভাবে আমাদের সংস্কৃতি কিন্তু সিধাই গেছে। আপনার হয়তো মনে আছে চিটাগাং একবার শেখ হাসিনা বলেছিল তোমার যদি কেউ যদি তোমার এক হাত ভাঙে তার 10 হাত। Is it a word of a leader? Of course. So we are carrying this thing. মানে শব্দটা ছিল একটা লাশ পড়লে 10টা লাশের কথা বলেছিলেন তিনি, এবং চুরি পড়ে থাকে কিনা আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারপর শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সেটা আপনিও দেখেছেন, তখন আমি 1973-তে সংসদে আঙ্গুল তুলে কোথায় সেই সিরাজ শিকদার, ওনার মতো একটা লোকের কি শিকদারের নোটিস করার কোনো কথা উনি করেছেন? তার মানে কি we are out of control of our emotion and impulses and our ego, and that is carrying on last 53 years. অতএব সেইটারই আজকে স্যার একজন আমাকে বলছিল 13 তারিখে কি হবে বা বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যে একেবারেই অবাক হই না, দুঃখ লাগে কষ্ট লাগে, আমি অবাক হই না। কারণ আপনি আর আমি আর আপনি যে সময় বড় হয়েছি, আপনি আমার চাইতে বড়, সেই সময় আমরা কোথা থেকে শিখছি? পরিবার থেকে। আমাদের বাবা মার কাছে একটা ভ্যালু ছিল। কিন্তু আপনি ধরে এখনকার যে সমস্ত ছেলে পেলে 20-25 বছর বা 30 বছর, তাদের পিতামাতা আমাদের চাইতেও জুনিয়র, তাদের ভ্যালুস কি? জাস্ট গেট আর্ন দ্য মানি। আরেকটা যেটা বলেছেন যে আপনার সোশ্যাল মিডিয়া এখন এমন ভাবে হয়ে গেছে, যেটা ধরেন 90 সালে হয়েছে সেটা কিন্তু এখন হবে না, এর চাইতে তীব্র হবে। অতএব সে ওই দূর দূরান্ত থেকে আপনার যদি কেউ দেশে অশান্তি লাগাতে চায় তার একটা ভাষণই, কারণ যে হারে সোশ্যাল মিডিয়া মানে অ্যাক্টিভ, তাতে আপনার you don't need to go in the field. অতএব আমরা দেশকে ভালোবাসি না, নেতাকে ভালোবাসি, নেত্রীকে ভালোবাসি, এই কারণে আমাদের মধ্যেই অরাজকতা থাকবে। আমি জোর হাতে ক্ষমা চাই আমি যদি কোনো ভুল বলে থাকি, বাট এর আমার একেবারেই কোর ফিলিংস, ব্যক্তিগত মতামতগুলো আপনি জানিয়েছেন। ডক্টর মোস্তফা স্যার, একটু আপনার কাছে জানি, সেটা হলো যে জুলাইয়ের হত্যা, আমরা যদি হত্যার সংখ্যাটা জাতিসংঘের রিপোর্ট থেকে বলি, অন্য কোনো সূত্র না নিয়ে, 1400 মানুষ হত্যা হয়েছে, শিক্ষার্থী হত্যা হয়েছে, একেবারে শিশু হত্যা হয়েছে, এবং সেটি হয়েছিল আওয়ামী লীগের, যাকে আমরা বলছি যার বিচার নিয়ে তো আলোচনা, সেই শেখ হাসিনার দায়িত্ব থাকাকালীন, তার ক্ষমতা থাকাকালীন এটি হয়েছে। এবং আমরা পরবর্তীতে বিভিন্ন অডিওতে শুনেছি আসলে সেই আন্দোলন অভ্যুত্থান যাই বলে না কেন, সেটি দমন করতে সরকারের পক্ষ থেকে কি ধরনের অবস্থান ছিল, কি ধরনের নাশকতা, কি ধরনের সহিংসতা সে সময় চালানো হয়েছিল। সেই জায়গায় 1 বছর 1.5 বছর পার হয়েছে, এখন যদি আওয়ামী লীগ সেটির জন্য কোনো ক্ষমা কিংবা কোনো অনুশোচনা না করে আবার মনে করে যে হ্যাঁ ঠিক আছে, দেশ, আমরা আলোচনার ক্ষেত্রে যদি ধরে নিই, দেশ এখন খুবই বাজে একটা অবস্থা চলছে, মবক্রেসি চলছে আপনার কথা মতো, কিন্তু সেই আওয়ামী লীগ যদি এই 1.5 বছরের মাথায় মনে করে দেশকে আবার অস্থির করে তুলবে, আবারও হত্যাযোগ্য কিংবা নাশকতা করবে, তাহলে নৈতিক জায়গা থেকে, আমরা বিচারিক জায়গাটা বাদ দিয়ে বলি, নৈতিক জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, এই মুহূর্তে কি আওয়ামী লীগ শুধরানোর প্রক্রিয়া থাকা উচিত নাকি জ্বালাও পোড়াও প্রক্রিয়া থাকা উচিত বলে আপনি মনে করছেন? না, জ্বালাও পোড়াও তো অ্যাবসলিউটলি, মানে সেটা যেই করুক না কেন, মানে সেটা আওয়ামী লীগ করুক কিংবা যে কেউই করুক না কেন, জ্বালাও পোড়াও, যেটা আমি মানে আমার অতি শ্রদ্ধে এবং স্নেহের রেজা চৌধুরীর সঙ্গে আমি একমত, যে যে এই যে জ্বালাও পোড়াও ইত্যাদি আমরা দীর্ঘকাল ধরে দেখেছি, সেটা কোনো একটা ডেমোক্রেটিক নর্মে এটাকে অ্যাকসেপ্ট করা উচিত না। মানে প্রত্যেকেরই রাইট থাকবে টু organize, to form a party, to protest, কিন্তু not violent.
হ্যাঁ, এখানেই হলো পার্থক্য। প্রোটেস্ট করা যাবে কিন্তু তাতে ভায়োলেন্স থাকবে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে বর্তমানে যে নির্বাচনী আলোচনা হচ্ছে, আমরা তো বক্তৃতা শুনছি বিভিন্ন জায়গাতে, কি বলছে তারা তো ভায়োলেন্সের দিকে উস্কানি দিচ্ছে। তাহলে আপনি তো একজনকে দোষ দিতে পারবেন না। হ্যাঁ, এটা তো আমাদের যেটা রেজা চৌধুরী ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন যে আসলে এটা আমাদের নরমের মধ্যে ঢুকে গেছে, এটাই হয়ে গেছে সমস্যা। হ্যাঁ, যে আমরা আসলে কোনটা রাইট অ্যান্ড রং, হ্যাঁ, কোনটা আমি বলতে পারি কোনটা আমি বলতে পারি না, এই জিনিস যে এই যে আত্ম জিজ্ঞাসা, এই যে একটা সেলফ ক্রিটিসিজম, এটা আত্মসমালোচনা করার মতো আমাদের মানসিকতা তৈরি আমরা করতে ব্যর্থ হয়েছি। এটা হলো দেশের জন্য সবচেয়ে অমঙ্গলজনক সাইন। এবং এখন কি করব, আমাদের এটা নিয়ে বাঁচতে হবে। তবে আমি মনে করি যে এই যে আপনি যে নাম্বারটা বললেন ওটা 1400+, আর এদিকে আবার গভর্নমেন্টের হিসাব আমি দেখেছি লেস দ্যান 1000, অ্যাবাউট 900+, যেটা আমাদের ইউনুস গভর্নমেন্টের হিসাব উনি যে দিয়েছেন। কাজে এই নাম্বারটা কোথায় দিয়েছেন এই হিসাবটি, মানে সরকার কোথায় দিয়েছেন? কিন্তু হত্যাযজ্ঞ হয়েছে যেটা আমরা দেখেছি, মানুষ মরেছে, এবং সেই মানুষের মৃত্যু আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটা কি ঠিক হয়েছে, অ্যাবসলিউটলি নট। হ্যাঁ, মানুষ প্রোটেস্ট করে, এবং আমি তো দেখেছি যে প্রোটেস্ট যখন করছিল ওদের হাতে ছিল লাঠি বড় জোর। হ্যাঁ, পরে হয়তো শোনা যাচ্ছে যে পরে বন্দুক টন্দুক ছিল, কিন্তু মোস্ট অফ দ্য ডেমনস্ট্রেশন আমি যেগুলো দেখেছি লক্ষ্য করে খুব যত্ন সহকারে দেখেছি, তাতে দেখেছি লাঠি, হ্যাঁ, বড় জোর লাঠি সঙ্গে নিয়ে। কিন্তু সেখানে যে নাম্বার অফ ডেথ, এটা কিন্তু দারুণ, মানে এটা কিন্তু আমি বলবো জঘন্য, যে নাম্বার অফ ডেথ যেটা হয়েছে বাংলাদেশের এই জুলাই আন্দোলনে, এবং সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করা যাবে না, দ্যাট ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং যে জন্য আমি বলছি যে বিচার হওয়া উচিত, যারা যারা অন্যায় করেছে তাদের সবের বিচার হওয়া উচিত। কিন্তু মানে বিচারের দিন ঘোষণা করবে সেই উপলক্ষে তো আপনি দেশ অচল করে দেওয়ার কথা বলছেন। বিচার করে ফেললে আপনি কি করতে বলবেন তখন? বিচার যদি করে মানে এখন পর্যন্ত তো বিচারের দিন ঘোষণাটার জন্যই তো এই 13 তারিখ এত কিছু হচ্ছে। একটা দিন ঘোষণা করা হয়েছে, বিচারটা তিনি যদি নির্দোষ, তিনি দোষী হলে সেটি দোষী প্রমাণ হবে। সেই উপলক্ষে যদি আপনি পুরো দেশ লকডাউন করে দেন, আর যেদিন বিচার রায় ঘোষণা করা হবে সেদিন আসলে কি করার প্রস্তুতি নেবেন বলে? না না, একটা যেমন ধরুন আমি যেটাকে লকডাউন বললেন, এটাকে আমি বাংলায় যেটা আমরা জানি এটাকে বলে হরতাল। হ্যাঁ, বাংলাদেশে এটা হরতাল বলে না। হ্যাঁ, হরতালটা তো বাংলাদেশে দীর্ঘকাল ধরে চলছে। এটা তো এভরি গভর্নমেন্ট, আজকে আমরা যদি এটাকে সমালোচনা করি তাহলে আপনি একটা লোক পাবেন না যে তার জীবনের কোনো না কোনো সময় কোনো হরতালকে সমর্থন করেছে। হ্যাঁ, মানে বাংলাদেশে এমন লোক পাওয়া কঠিন যে বলবে যে আমি কোনো একটা হরতালকে পছন্দ করিনি। কাজে হরতালটা তো হচ্ছে, কিন্তু পয়েন্টটা হলো যে ইজ ইট গোনা বি ফোর্সড, যেখানে আমি রেজা চৌধুরীর সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে ফোর্সড করা যাবে না। হ্যাঁ, আমি ঘোষণা দিলাম, তাতে যদি পাবলিক পার্টিসিপেট করে, তারা যদি হরতালে যায়, তারা যদি কাজ বন্ধ করে, সেটা এক ব্যাপার, কিন্তু আমি যদি এটাকে ফোর্স করার চেষ্টা করি, হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেড কিনা। এখন প্রশ্ন হলো যে এই প্রশ্ন আমরা এখন করছি, এটা কি 53 বছর করেছিলাম আমরা? এটা যখন আগের আন্দোলনে এই দলগুলো এখন এটাকে যারা দিচ্ছে যে না এটা ঠিক কাজ না, তারা করেছে না অতীতে? সবাই তো করেছে। এই জন্য আমি বলি যে আমাদের দেশের সমস্যা হলো যে নিজে যখন করে তখন ঠিক আছে, অন্য করলে এটা একটা দোষ হয়ে গেল, সেটা গণতান্ত্রিক অধিকার, আর অন্য আরেকজন করতে গেলে হয়তো সেটা এই যে ভিশাস সার্কেলের মধ্যে আমরা যে ঘুরছি। হ্যাঁ, আজকে আমরা কি ভাবছি দেখুন আপনি, যে আমরা আগে ভাবছিলাম যে জামাতকে ব্যান করে দিলে এবং তাকে পিটিয়ে একদম শেষ করে দিলে শেষ হয়ে যাবে। কই হয়েছে? হয়তো নাই। হ্যাঁ, তারপরে আমরা আবার দেখলাম যে আওয়ামী লীগকে একটা ধোলাই দেওয়া হোক হেভিলি, হ্যাঁ, এবং একে নিশ্চিহ্ন করে দেওয়া হোক। কই কাজে লেগেছে? কাজে তো লাগে নাই। আচ্ছা, তারপরে দেখা গেল যে বিএনপিকে আমি ধ্বংস করে দেবো। হ্যাঁ, 15-16 বছর ধরে আমরা দেখলাম সেই প্রচেষ্টা। কই বিএনপি ধ্বংস হয়েছে? এই শিক্ষাটা আমরা কেন নিচ্ছি না? আজকে আমরা যদি জোর করে একটা দলকে বলি যে এই দলকে আমি নিশ্চিহ্ন করে দেব, ওই দলকে নিশ্চিহ্ন হবে। ও যদি নিশ্চিহ্ন না হয় তাহলে ঘুরে ফিরে আবার আসবে, তখন তো আবার আমরা ব্যাক টু দি স্কোয়ার ওয়ান। কাজে এই যে আমাদের যে একটা মীমাংসার মাধ্যমে একটা জাতি
আমাদের জাতিসত্তা তৈরি করা এবং প্রোগ্রেশনের দিকে যাওয়া, উন্নতির দিকে যাওয়া, তা তো বারবার বারবার ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছি যে একটা সাইকেল তৈরি হচ্ছে, একটা চক্র, এবং এই চক্র বারবার বারবার একটা রিপিট করছে। এই রিপিটেশনটা আমরা কি বুঝতে পারছি না? কেন আমাদের মাথাটা ঠান্ডা করে আমরা যদি দেখি অতীতে আমরা কি করেছি, হ্যাঁ, বারবার বারবার আমরা 3 বার আমরা স্কোয়ার ওয়ানে চলে গিয়েছি। লক্ষ্য করে দেখুন, হ্যাঁ, এগেইন এখন যে একটা ব্যাপার ঘটলো, এতে আবার কি আমরা স্কোয়ার ওয়ানে যাব? আবার একই জিনিস হবে? আজকে চিন্তা করে দেখুন, লেটস সে আই এম এ ডেভিলস অ্যাডভোকেট, হ্যাঁ, আমি জানি যে অনেক লোক আমার উপরে চলে যাবে, হ্যাঁ, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে শোনেন, আমি কি বলছি মনে রাখবেন। আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আপনারা মনে রাখবেন কি বলেছি। আজকে যেমন ধরুন আমরা যদি প্ল্যান করি যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেব, এদেরকে একদম ফিনিশ করে দেব, এদেরকে কোনো রাইট দেব না, কোনো কিছু দেব না, হ্যাঁ, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা কি দেখেছি? এটা তো সম্ভব হচ্ছে না। তো এটা জামাতকে আমরা পারিনি, বিএনপিকে পারিনি, আওয়ামী লীগকে পারিনি। অতীতে আমাদের মানে এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। এখন এই না হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। ধরুন 30 বছর না 40 বছর পর আওয়ামী লীগ পাওয়ারে আসলো, আপনি মনে করেন যে গ্রামীণ ব্যাংকের কোনো ইট থাকবে? আপনি মনে করেন যে যে ওই যে প্যারিসের ওই লোকটা, ওর যে বাড়ি, তখন হয়তো তার ভাইগনার ছেলে মেয়ে নাতি থাকবে, তাদের কি রক্ষা হবে? এই যে আমরা যে ভায়োলেন্সটাকে বারবার বারবার আমরা এটাকে সাউথ আফ্রিকার মতো সবাই বসে যে ঠিক আছে অপরাধ করেছি, তুমি করেছো, আমি করেছি, তুমি বেশি করেছো, আমি কম করেছি, or vice versa, let's sit down, এবং আমরা একটা নরমেটিভ ব্যাপারে আসি, এবং তাতে আমরা আমাদের সামনে দেশ বড়, তারপরে আমরা সবাই মিলে একটা সলিউশন করি। আমরা জিঘাংসা, প্রতিহিংসা, এগুলোকে আমরা ডিভোর্স করে দেই যে না এটা করবো না, তার কারণ দেশের মঙ্গলের জন্য। এটাকে আমরা যদি না করি, আমি আপনাকে দিব্যি করে বলছি, উইল গো ব্যাক টু স্কোয়ার ওয়ান ওয়ান্স এগেইন। যেটা আমরা কেউ চাই না। অনেকের বংশ নির্বংশ হয়ে যাবে। আই টেল ইউ, বাংলাদেশের যে বর্তমানের পরিস্থিতি দেখছি, তাতে অনেকের বংশ একদম নির্বংশ হয়ে যাবে। এটার কি দরকার আছে? উই ক্যান সিট ডাউন এন্ড সলভ ইট রাইট নাও। কি আছে? মানে একটা লোক অন্যায় করেছে, সে কি একাই অন্যায় করেছে? অন্যরা কি একদম ধোয়া তুলসী পাতা? তা তো নয়। তাহলে লেটস সিট ডাউন টুগেদার এন্ড টক, এবং আমরা আত্মসমালোচনা করি, হ্যাঁ, আবার বন্ধু হিসেবে গলা জড়িয়ে ধরি, একত্রে রসগোল্লা খাই, হ্যাঁ, খেয়ে আমরা একত্রে একটা প্ল্যান করে বিরিয়ানিও চলবে, হ্যাঁ, কাবাবও হতে পারে আফগানিস্তানের, এগুলো খেয়ে আমরা হয়তো সময় পেলে আরেকটু আলোচনা করতে পারতাম আমরা, যে আসলে আলোচনার পরিবেশটি আছে কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। মাহমুদ রেজা চৌধুরী, আমি জানি আপনারা হয়তো কিছু বলার ছিল, কিন্তু সময়ে আমাদেরকে সহায়তা করছে না, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আলোচনা শুনেছেন, বিশ্লেষণগুলো শুনেছেন, এবং নিঃসন্দেহে আমরা যেটি কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি যে 13ই নভেম্বর বাংলাদেশ ভালো থাকুক, মানে বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপরও ছোটখাটো কোনো দুর্ঘটনার মুখেও না পড়ুক, জনগণ শান্তিতে থাকুক, সেটি আমরা হয়তো প্রার্থনা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।